नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আজকে যে 14 নম্বর প্র্যাকটিস সেটটি আছে সেটি সম্পূর্ণরূপেই কিন্তু পলিটি স্পেশাল, ঠিক আছে। এখানে পলিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো, প্রথমেই আছে কি কোন কমিটি 3 ভাষার সূত্রের জন্য সুপারিশ করেছিল। 3 ভাষার সূত্র, ঠিক আছে। রাজ কমিটি নাকি কোঠারি কমিটি নাকি রাজা মান্নার কমিটি নাকি দত্ত কমিটি। তো মনে রাখবে যে 3 ভাষার কমিটি, 3 ভাষার যে সূত্র এটা কিসের ছিল, একটা এডুকেশন পলিসি ছিল 1968 সালের, ঠিক আছে। 1968 সালের একটা এডুকেশন পলিসি ছিল কি 3 ভাষার সূত্র। এখানে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে 3টা ভাষাকে মানে মূল করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে কি হিন্দি, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংলিশ এবং একটা হচ্ছে কি যে রাজ্যে পড়ানো হচ্ছে সেই রাজ্যের মাতৃভাষা, ঠিক আছে। এটা হচ্ছে কি মূল বিষয়বস্তু ছিল। তো দেখো এই যে 3 ভাষার সূত্র এটা সুপারিশ করেছিল কে, কোঠারি কমিশন, ঠিক আছে, 1968 সালে। এবং এখানে যদি বলা হয় কিসের উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি যে রাজ্যে পড়ানো হচ্ছে সেই রাজ্যের যে মাতৃভাষা সেই মাতৃভাষার উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এবং কোঠারি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোঠারি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, এই কমিশনের চেয়ারম্যান ছিলেন দৌলত সিং কোঠারি। তার জন্য এটির নাম হয়েছিল কি কোঠারি কমিশন। কি নাম, দৌলত সিং কোঠারি, ঠিক আছে। এরপর দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিশন রয়েছে আমাদের পলিটি সংক্রান্ত, তো সেই কমিটিগুলো তোমরা এক নজরে দেখে নাও, ঠিক আছে। তো প্রথমেই দেখো কি আছে, প্রথমেই আছে কি বিজয় কালকের সমিতি, ঠিক আছে। বিজয় কালকের সমিতি, এটা কিসের জন্য, এটি হয়েছিল জিএসটি কাউন্সিলিংয়ের জন্য, ঠিক আছে, জিএসটির জন্য। দেখো এগুলোর পিডিএফটা তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। এখন তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি নিজে লিখছি না, তো এটা একদম টাইপ ওয়াইজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো যেহেতু এখন ভোটের সময়, এখন একটা যদি দেখি বিজেপির ম্যানিফেস্টোতে একটা মূল বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ঠিক আছে। এই বিষয়বস্তুটার উপর কোন কমিশন গঠন হয়েছিল, রামনাথ কোবিন্দ সমিতি, ঠিক আছে। কি রামনাথ, আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তিনি এই কমিটির হেড, ঠিক আছে, রামনাথ কোবিন্দ সমিতি, ঠিক আছে। এরপর দেখো আরও একটি সমিতি হচ্ছে কি বাবা কালকের সমিতি। বাবা কালকের সমিতি এটা কিসের জন্য ছিল, ওবিসিদের রিজার্ভেশনের জন্য, ঠিক আছে। এরপর দেখো আরও একটি কমিশন ছিল ওবিসিদের জন্য, সেটা হচ্ছে কি মণ্ডল কমিশন। এই যে মণ্ডল কমিশন এটা কি বলেছিল, ওবিসিদের জন্য কি দিয়েছিল 27% যে রিজার্ভেশন তার কথা বলা হয়েছিল মণ্ডল কমিশনে, ঠিক আছে। এরপর দেখো আরও একটা কমিশন হচ্ছে ইয়ং হিল্টন কমিশন। কি ইয়ং হিল্টন কমিশন, ঠিক আছে, বা এটির আরও একটি নাম হচ্ছে শাহী আয়োগ। তো এই কমিশনের সিফারিশে কি হয়েছিল, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থাপনা হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে কি শিবরমন সমিতি। শিবরমন সমিতি কিসের জন্য হয়েছিল, এটা হয়েছিল নাবার্ডের যে স্থাপনা, ঠিক আছে। শিবরমন সমিতির সিফারিশেই কিন্তু নাবার্ডের স্থাপনা হয়েছিল কবে, 12 জুলাই 1982-তে, ঠিক আছে। এরপর দেখো একটা হচ্ছে কি রঞ্জন দেশাই আয়োগ, এটা রিসেন্টলি, ঠিক আছে, রঞ্জন দেশাই আয়োগ এটা কিসে হয়েছিল, উত্তরাখণ্ডে এই আয়োগের গঠন করা হয়েছিল কিসের জন্য, উত্তরাখণ্ডের যে ইউনিফর্ম সিভিল কোড সেটি লাগু করার জন্য, ঠিক আছে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আয়োগ সেটা হচ্ছে কি ফজল আলী আয়োগ, এটা নিয়ে তোমাদেরকে আগেও বলেছি। ফজল আলী আয়োগ 1953 সালে এটি গঠন করা হয় কিসের জন্য, রাজ্য পুনর্গঠনের জন্য, স্টেট রিকনস্ট্রাকশন করার জন্য, ঠিক আছে, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার জন্য ফজল আলী আয়োগ গঠন করা হয়। এরপর দেখো ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন, ফার্স্ট ওমেন গভর্নর অফ ইন্ডিয়া কে ছিলেন, সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী, বিজয়লক্ষ্মী পণ্ডিত নাকি কৃষ্ণা। তো মনে রাখবে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন, সরোজিনী নাইডু, ঠিক আছে। সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর, কত সালে,
সাতচল্লিশ সালে কোন রাজ্যের ছিলেন? ইউপির ছিলেন, উত্তরপ্রদেশ। ঠিক আছে, তাছাড়া তিনি জাতীয় কংগ্রেসের, ঠিক আছে, 1925 সালে কানপুর অধিবেশনে, ঠিক আছে, 1925 সালের কানপুর অধিবেশনে কি হয়, ভারতীয় জাতীয় যে কংগ্রেস তার প্রথম মহিলা, ভারতীয় প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট, ঠিক আছে, অফ ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে কি 1925 সালের যে কানপুর অধিবেশন, সেই কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসাবে কী হয়েছিলেন? প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক আছে, এরপর বিজয়লক্ষ্মী পণ্ডিতকে, বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরুর বোন। ঠিক আছে, এরপর ভারতের কিছু প্রথম মহিলার কথা তোমরা জানো, তার আগে দেখো এই যে সরোজিনী নাইডু, এনার আরও একটি নাম হচ্ছে কি, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। এনাকে কি বলা হয়? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরপর দেখো ভারতের প্রথম মহিলা হিসাবে কি কি আছে। ভারতের প্রথম মহিলা সিএম কে ছিলেন? ফার্স্ট মহিলা সিএম ছিলেন সুচেতা কৃপলানি। কে ছিলেন? সুচেতা কৃপলানি। কোন রাজ্যের ছিলেন? ইউপি, 1963 সাল থেকে 1967 সাল পর্যন্ত। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? রাষ্ট্রপতি। প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? প্রতিভা পাটেল। কে ছিলেন? প্রতিভা পাটেল। ঠিক আছে, তাছাড়া কী ছিলেন? প্রথম যদি বলা হয় মহিলা প্রাইম মিনিস্টার, ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার কে ছিলেন? ইন্দিরা গান্ধী, আয়রন লেডি ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ভারতের প্রথম ফুল টাইম মহিলা ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? সরি, এখনও আছেন, নির্মলা সীতারামন। ফার্স্ট ফুল টাইম, ঠিক আছে, ফার্স্ট ফুল টাইম ফাইন্যান্স মিনিস্টার কে? নির্মলা সীতারামন, নির্মলা সীতারামন। ঠিক আছে, এরপর দেখো প্রথম মহিলা আইপিএস কে ছিলেন? কিরণ বেদি। ফার্স্ট ওমেন আইপিএস কে? কিরণ বেদি। ঠিক আছে, কিরণ বেদি। প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন কে? আরতি সাহা। ইংলিশ চ্যানেল, ঠিক আছে, কে করেছিলেন? আরতি সাহা, আরতি সাহা। ঠিক আছে, এরপর প্রথম অলিম্পিকে কোন মহিলা পুরস্কার জিতেছিলেন? ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা কি অলিম্পিকে পুরস্কার জিতেছিলেন কে? কর্ণম মল্লেশ্বরী, কর্ণম মল্লেশ্বরী। ঠিক আছে, এরপর ভারতীয় প্রথম মহিলা কে যে কিনা দুবার অলিম্পিকের মেডেল পেয়েছে? পিভি সিন্ধু, পিভি সিন্ধু। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, নিচের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানমণ্ডল রয়েছে? দ্বিকক্ষ অর্থাৎ কি? বিধান পরিষদ এবং বিধানসভা এই দুটোই রয়েছে। ঠিক আছে, কোন রাজ্যে? পাঞ্জাব, গোয়া, বিহার নাকি সিকিম? তো দেখো দ্বিকক্ষ বিশিষ্ট বিধানমণ্ডল অর্থাৎ বিধান পরিষদ এবং বিধানসভা অর্থাৎ যেখানে এমএলএ এবং এমএলসি এই দুজনেই রয়েছে, সেটা কোথায়? বিহারে। ভারতের টোটাল, ঠিক আছে, 6টা স্টেটে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট বিধানমণ্ডল রয়েছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে, একটা হচ্ছে তেলেঙ্গানা, ইউপি, বিহার, তেলেঙ্গানা, ইউপি, বিহার, মহারাষ্ট্র, তাছাড়া কি আছে? অন্ধ্রপ্রদেশ, আর হচ্ছে কর্ণাটক। দেখো এই 6টা স্টেট মনে রাখার একটা ট্রিক তোমাদের জন্য বানিয়েছি, সেটা হচ্ছে কি, এই দেখো বিধান পরিষদের ক্ষেত্রে বলছি, নেতাদের পরিসর থেকে সরে এসো। কি? নেতাদের পরিসর থেকে সরে এসো, নইলে পুলিশ অন্ধকার ঘরে তেল মাখিয়ে উত্তম মধ্যম দিয়ে কান ধরে বাইরে বের করে দেবে। ঠিক আছে, তাহলে ট্রিকটা কি? নেতাদের পরিসর থেকে সরে এসো, নইলে পুলিশ অন্ধকার ঘরে তেল মাখিয়ে উত্তম মধ্যম দিয়ে কান ধরে বাইরে বের করে দেবে। তো দেখো নেতাদের পরিসর মানে কি? এখানে বিধান পরিষদের কথা বলা হচ্ছে। অন্ধকার মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেল দিয়ে মানে হচ্ছে তেলেঙ্গানা, উত্তম অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যম অর্থাৎ মধ্যপ্রদেশ, কান ধরে মানে কর্ণাটক,
বাইরে অর্থাৎ বিহার। ঠিক আছে, তাহলে ট্রিকটা তোমরা একবার দেখে নাও। সেটা হচ্ছে কি, ট্রিকটা এক নজরে ভালোভাবে দেখে নাও। সেটা হচ্ছে কি, নেতাদের পরিসর থেকে সরে এসো, নইলে পুলিশ অন্ধকার ঘরে তেল মাখিয়ে উত্তম মধ্যম দিয়ে কান ধরে বাইরে বের করে দেবে। তো এখানে দেখো, নেতাদের পরিসর মানে হচ্ছে কি বিধান পরিষদের কথা বলা হচ্ছে, অন্ধকার অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, তেল দিয়ে অর্থাৎ তেলেঙ্গানা, উত্তম মানে উত্তরপ্রদেশ, মধ্যম অর্থাৎ মধ্যপ্রদেশ, কান ধরে মানে কর্ণাটক, বাইরে অর্থাৎ বিহার। দেখো এখানে 6টা রাজ্যের নামে কিন্তু চলে এসছে। ঠিক আছে, এরপর দেখো, স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপলানি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন? এখনই তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে কি উত্তরপ্রদেশ। ঠিক আছে, এরপর দেখো, দ্য গভর্নর অফ আ স্টেট হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য ড্যাশ, অর্থাৎ ভারতের যে গভর্নর তিনি কার প্রসাদ অনুসারে থাকেন, কার ইচ্ছা অনুসারে থাকেন। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যিনি রাষ্ট্রপতি তা সে, নাকি চিফ মিনিস্টার অফ দ্য স্টেট অর্থাৎ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, নাকি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী, নাকি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি ভারতের উপরাষ্ট্রপতি। তো মনে রাখবে, গভর্নর হচ্ছে কি প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে থাকে। ঠিক আছে, প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে। এবং এই গভর্নরের চর্চা আমাদের সংবিধানের, ঠিক আছে, সংবিধানের কোথায় আর্টিকেল 153 থেকে 159 মধ্যে করা হয়েছে। আর্টিকেল 153 থেকে আর্টিকেল 159, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে আমাদের গভর্নর সংক্রান্ত। সেটা হচ্ছে কি, প্রথমে দেখো আর্টিকেল 153, এখানে কি বলা হয়েছে, ভারতের একজন রাজ্যপাল, ভারতের প্রত্যেকটা রাজ্যে একজন রাজ্যপাল থাকবে, বা দুটি রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একটি রাজ্যপাল হতে পারে। ঠিক আছে, অর্থাৎ রাজ্যপালের পদের চর্চা রয়েছে। এবং রাজ্যপালের যে পদটি সেটি কোথা থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কানাডা থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো আর্টিকেল 155, এখানে কি বলা হয়েছে, রাজ্যপালের নিযুক্তি অর্থাৎ রাজ্যপালকে কিভাবে জয়েন করানো হবে। তো এখানে সরাসরিভাবে বলা হয়েছে যে রাজ্যপাল ভারতের প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে থাকে। ঠিক আছে, আর্টিকেল 156, এখানে হচ্ছে রাজ্যপালের কার্যকাল। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে রাজ্যপালের কোনো নির্দিষ্ট কার্যকাল নেই, প্রেসিডেন্ট যতদিন চাইবে তাকে ততদিন রাখতে পারে, আবার 2 বছর তাকে রাজ্যপাল রাখার পর কিন্তু বাদও দিয়ে দিতে পারে। ঠিক আছে, এবং আর্টিকেল 156 এতে যেটা ক্লিয়ার করে বলা হয়েছে সেটা হচ্ছে কি, গভর্নর প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে থাকে, এটা এখানে বলা হয়েছে। আর্টিকেল 161, এখানে কি বলা হয়েছে, এখানে রাজ্যপালের কিছু শক্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, সে কি শক্তি, ক্ষমাদান শক্তি, বিভিন্ন অপরাধের জন্য যে ক্ষমাদান শক্তি সেটা দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবে, রাজ্যপাল ফাঁসির সাজা এবং যে আর্মির যে সেনাদের যে শাস্তি, সেই শাস্তিকে মাপ করতে পারে না, যেটা প্রেসিডেন্ট করতে পারে। ঠিক আছে, প্রেসিডেন্ট কিন্তু কি করতে পারে, সেনাদের শাস্তি বা ফাঁসির সাজা দুটোই কিন্তু মাপ করতে পারে, কিন্তু গভর্নর ফাঁসির সাজা বা সেনাদের শাস্তি মাপ করতে পারে না, কারণ প্রেসিডেন্ট হচ্ছে সেনাদের হেড, কিন্তু গভর্নর সেনাদের হেড নন। ঠিক আছে, এরপর দেখো, এই নিয়ে একটা সংবিধান সংশোধনও হয়েছিল, সেটা হচ্ছে কি 7 নম্বর সংবিধান সংশোধন 1956, যার মাধ্যমে কি স্টেট রিকনস্ট্রাকশন অ্যাক্ট এসেছিল, এবং যেখানে আরও বলা হয়েছিল যে একটা রাজ্যপাল একাধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে কাজ করতে পারেন। ঠিক আছে, এরপর দেখো এখানে প্রেসিডেন্টের কথা বলা হয়েছে। প্রেসিডেন্টের আলোচনা করা হয়েছে আমাদের সংবিধান ভাগ 5-এর আর্টিকেল 52 থেকে 61-র মধ্যে। ঠিক আছে, বোঝা গেছে। এবং চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রীর চর্চা আছে আর্টিকেল 163-তে, প্রধানমন্ত্রীর চর্চা আছে আর্টিকেল 74-এ, এবং ভাইস প্রেসিডেন্টের চর্চা আছে আর্টিকেল 63 থেকে 69-এর মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে কি। এরপর দেখো, বিধান পরিষদের চেয়ারম্যান কে হন, ইলেক্টেড বাই দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দেয়ার ক্যাবিনেট, নাকি অ্যাপয়েন্টেড বাই দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, নাকি ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, নাকি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ দ্য স্টেট। তো দেখো, বিধান পরিষদের যিনি চেয়ারম্যান হন তাকে কে ঠিক করে, সেই বিধান পরিষদের যারা মেম্বার আছেন তারা সবাই মিলে ঠিক করেন, অর্থাৎ কি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, এই বিধান পরিষদের চর্চা আছে আমাদের আর্টিকেল 169-এ। ঠিক আছে, এখানে কি আছে, বিধান পরিষদের চর্চা অর্থাৎ কি ক্রিয়েশন অফ বিধান পরিষদ। এবং আর্টিকেল 70-এ কি আছে, বিধানসভার চর্চা, আর্টিকেল 170।
আর্টিকেল 170-এ কী আছে, বিধানসভার চর্চা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখো। আর্টিকেল 169 হচ্ছে বিধান পরিষদ। বিধান পরিষদ, এই বিধান পরিষদে যারা বসে তাদেরকে কি বলা হয়, এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এবং যারা বিধানসভায় বসে তারা হচ্ছে কি এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এরা হচ্ছে কি মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এরা হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। এরপর দেখো, কে রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান হিসাবে কাজ করেন। রাজ্য পরিকল্পনা বোর্ড, সেই রাজ্যের রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রী নাকি অপোজিশন পার্টির লিডার নাকি স্পিকার, অর্থাৎ বিধানসভার যিনি স্পিকার থাকেন। তো দেখো, রাজ্যের যে পরিকল্পনা বোর্ড হয় সেই বোর্ডের হেড থাকেন কে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা সবসময় মনে রাখবে। যদি আমাদের দেশের কথা হয় সেখানে হবে প্রধানমন্ত্রী, এবং রাজ্যের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের মুখ্যমন্ত্রী। এরপর দেখো, কেন্দ্রের মোদী সরকার নিচের কোনটি প্রতিস্থাপন করে নীতি আয়োগ গঠন করেছেন। প্রথমে তোমরা যেটা মনে রাখবে, নীতি আয়োগ কিন্তু কোনো সাংবিধানিক বা আইনি কমিশন নয়, এটি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তো দেখো, ফিসকাল কমিশন নাকি ফাইন্যান্স কমিশন নাকি এগ্রিকালচার প্রাইস কমিশন নাকি প্ল্যানিং কমিশন। তো মনে রাখবে যে কেন্দ্রে মোদী সরকার যে প্রতিস্থাপন করেছিল নীতি আয়োগ, সেটা হচ্ছে কি যোজনা আয়োগ, প্ল্যানিং কমিশনের পরিবর্তে, ঠিক আছে। একটা কমিশন ছিল যেটাকে বলা হচ্ছে যোজনা আয়োগ বা প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশনের পরিবর্তেই, ঠিক আছে, কি করা হয়, 2015 সালে নীতি আয়োগের গঠন করা হয়। বোঝা গেছে। এই যে প্ল্যানিং কমিশন, এটা কি ছিল, 1950 সালের যে 5 ইয়ার প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের একটা কমিশন, ঠিক আছে। এরপর দেখো, নীতি আয়োগ সম্বন্ধে কয়েকটা তথ্য। দেখো, নীতি আয়োগ তোমাদেরকে প্রথমেই বললাম, এটা কিন্তু কোনো সাংবিধানিক বা আইনি কমিশন নয়, এটি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে তৈরি হয়েছে, এবং এটি যোজনা আয়োগ বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে 2015 সালে গঠন করা হয়। তাহলে এটির গঠন করা হয় কবে, 1 জানুয়ারি 2015, ঠিক আছে, এটি গঠন করা হয়। এই কমিশনকে কী নামে পরিচিত, এটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, শুধু ভাবা কাজ, থিঙ্ক ট্যাঙ্ক, ঠিক আছে। এই কমিশনের কাজ হচ্ছে শুধু ভাবা, থিঙ্ক ট্যাঙ্ক। এটার হেড কে হন, আমি তো বললাম কি হবে, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এবং এটির বর্তমান ভাইস চেয়ারপারসন কে আছেন, সুমন বেরি, ভাইস চেয়ারপারসন কে আছেন, সুমন বেরি। এবং এখানে একটা সিইও, ঠিক আছে, সিইওর পদও আছে, এবং বর্তমানে সিইও কে আছেন, VR সুব্রমণ্যম, ঠিক আছে। এই যে নীতি আয়োগ, এদের একটা সিদ্ধান্ত আছে, এদের একটা মোটো আছে কি, কোঅপারেটিভ ফেডারালিজম। এদের নীতিটা কি, কোঅপারেটিভ ফেডারালিজম। তার অর্থ কি, নীতি নির্মাণে রাজ্য এবং কেন্দ্রের বা কেন্দ্র এবং রাজ্যের অংশীদারিকেই বলা হচ্ছে কোঅপারেটিভ ফেডারালিজম। এটার নীতিটা কি, কোঅপারেটিভ ফেডারালিজম, অর্থাৎ কি নীতি নিয়োগে বা নীতি নির্মাণে কেন্দ্র এবং রাজ্যের অংশীদারি। এরপর দেখো, এই যে নীতি আয়োগ, এই নীতির একটা সম্পূর্ণ নাম আছে। নীতি অর্থাৎ কি, এটাকে আমরা শর্ট ফর্মে নীতি বলছি, যার ফুল ফর্মটা হচ্ছে কি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্ম ইন্ডিয়া। কি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্ম ইন্ডিয়া, ঠিক আছে। এটা হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম। এরপর দেখো, নিচের কোনটি ইউনিয়ন বাজেট প্রণয়ন এবং উপস্থাপনের জন্য দায়ী, অর্থাৎ কি যে বাজেট পেশ করে তার জন্য কে দায়ী, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার নাকি কেউ না। তো মনে রাখবে, ইউনিয়ন বাজেট সেটি পেশ করে কে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের দায়িত্ব হচ্ছে এটা, ঠিক আছে। আমাদের সংবিধানের আর্টিকেল 112-তে কিসের চর্চা আছে জানো, 112-তে আছে অ্যানুয়াল, ঠিক আছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টকে আমরা কি বলি, বাজেট বলি, ঠিক আছে। বাজেট কি, বাজেট হচ্ছে এক বছরের
কোনো একটা রাজ্যের যে রাজস্ব আদায় বা এক্সপেন্ডিচার বা খরচ তাকে বলা হচ্ছে বাজেট। ঠিক আছে, দেখো একটা কমিশন তৈরি হয়েছিল, সেই কমিশনটার নাম ছিল একওয়ার্থ কমিশন। কি নাম ছিল? একওয়ার্থ কমিশন। একওয়ার্থ কমিশন, এই কমিশন কি করেছিল, যে রেলের যে বাজেট তাকে কি করেছিল, আমাদের যে সাধারণ বাজেট যার চর্চা আর্টিকেল 112-তে আছে, সেই বাজেট থেকে আলাদা করে দিয়েছিল। কিন্তু 2017 সালে, ঠিক আছে, কিন্তু 2017 সালে রেল বাজেটকে আমাদের সাধারণ বাজেটের সাথে আবার যুক্ত করা হয়। ঠিক আছে, বাজেট সম্বন্ধে এই কয়েকটা তথ্য তোমাদের জেনে রাখা খুব প্রয়োজন। এরপর দেখো এই যে বাজেট, এটা পেশ করে কে? এটা পেশ করে আমাদের ফাইন্যান্স মিনিস্টার। আমাদের বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার কে আছেন? নির্মলা সীতারামন। এরপর দেখো নিচের কোনটি নির্বাচন কমিশনের কাজ নয়? অ্যালটমেন্ট অফ ইলেকশন সিম্বল, অর্থাৎ যে দলগুলো আছে, যে যারা ইলেকশন লড়ছে তাদের যে সিম্বল সেগুলো দেওয়া, নাকি ফিক্সিং অফ ইলেকশন ডেট অর্থাৎ ভোটের ডেট নির্ণয় করা, নাকি কিপিং দ্য ফেয়ারনেস অফ ইলেকশন, নাকি যে ভোট হচ্ছে তাতে যাতে স্বচ্ছতা থাকে সেইটা ঠিক করা, নাকি সিলেক্টিং ক্যান্ডিডেট ফর ইলেকশন, নাকি ভোটের জন্য ক্যান্ডিডেট সিলেক্ট করা। তো দেখো নির্বাচন কমিশনের কাজ নয় হচ্ছে কি ভোটের জন্য মেম্বার সিলেক্ট করা, কারণ কি এটা হচ্ছে কি প্রত্যেকটা পার্টির দায়িত্ব, তারা কাদের কাদের টিকিট দিতে চায়, কাদের নাম তারা রাখতে চায় এই ভোটের জন্য। ঠিক আছে, তো এই বাকি তিনটা কাজ কিন্তু ইলেকশন কমিশনের, কিন্তু এই যে সিলেক্টিং ক্যান্ডিডেট ফর ইলেকশন, ভোটের জন্য ক্যান্ডিডেট নির্ধারণ করা কিন্তু ইলেকশন কমিশনের কাজ নয়। দেখো ইলেকশন কমিশনের চর্চা আছে আমাদের সংবিধানের ভাগ 15-তে, সংবিধানের ভাগ 15 আর্টিকেল 324 থেকে আর্টিকেল 329। এখানে কি আছে? আমাদের ইলেকশন কমিশনের চর্চা আছে। এই ইলেকশন কমিশনের গঠন হয়েছিল 25শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, এবং প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। কে ছিলেন? সুকুমার সেন। সুকুমার সেন, ইনি ছিলেন কি প্রথম চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, প্রথম চিফ ইলেকশন কমিশনার। এরপর দেখো যখন এই ইলেকশন কমিশনের গঠন হয় তখন সেখানে শুধুমাত্র কি একজন মেম্বারের কথাই বলা হয়েছিল, এবং তিনিই কে ছিলেন? তিনিই চিফ ইলেকশন কমিশনার ছিলেন। কিন্তু 61তম সংবিধান সংশোধন 1980-র মাধ্যমে কি করা হয়, এই যে মেম্বারের সংখ্যাটা এটা বাড়িয়ে কি করা হয়? 1+2 করা হয়, অর্থাৎ একজন চিফ ইলেকশন কমিশনার এবং বাকি দুজন মেম্বার, অর্থাৎ 3 জন মেম্বার নিয়ে করা হয়। এবং এই 61তম সংবিধান সংশোধনের মাধ্যমেই কি করা হয়? ভোট দেওয়ার যে অধিকার সেটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়। ঠিক আছে, এবং ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। এবং প্রথম মহিলা ইলেকশন কমিশনার কে ছিলেন? রমা দেবী। প্রথম মহিলা কে ছিলেন? রমা দেবী। ঠিক আছে, এরপর দেখো ভারতে নিচের মধ্যে কাকে পাবলিক পার্সের অভিভাবক বলা হয়? পাবলিক পার্স অর্থাৎ কি সরকারের টাকার যে অভিভাবক কাকে বলা হয়? সিএজিকে, নাকি প্রাইম মিনিস্টারকে, নাকি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, নাকি মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসকে? তো মনে রাখবে যে পাবলিক পার্স অর্থাৎ কি জনগণের যে টাকা তার অভিভাবক বলা হয় কাকে? সিএজিকে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যার চর্চা আমাদের সংবিধানের আর্টিকেল 148 থেকে আর্টিকেল 151-র মধ্যে আছে। কেন বলা হয়? কারণ কি সিএজির মেন কাজ কি? সিএজির মেন কাজ হচ্ছে সরকারের বিভিন্ন রকম যে খরচ, সেটা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের, সেই খরচগুলোর উপর যে তদন্ত করা, সেটাই হচ্ছে সিএজির মেন কাজ। এবং সেই রিপোর্টটা কাকে দেয়? সিএজি সেই রিপোর্টটা প্রেসিডেন্টকে দেয়। ঠিক আছে, এরপর দেখো প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ফার্স্ট যে ফাইন্যান্স কমিশন তৈরি করা হয়েছিল, ঠিক আছে, ফার্স্ট ফাইন্যান্স কমিশন 1951 সালে যেটি গঠন করা হয়েছিল, তার হেড কে ছিলেন? ওয়াইভি চবন, নাকি পিভি রাজমন্না, নাকি কেসি নিয়োগী, নাকি একে চন্দা? তো মনে রাখবে যে ফার্স্ট ফাইন্যান্স কমিশনের হেড কে ছিলেন? কেসি নিয়োগী। ঠিক আছে, কে ছিলেন? কেসি নিয়োগী। দেখো এই যে ফার্স্ট ফাইন্যান্স কমিশন, ঠিক আছে, এখানে টোটাল 6 জন মেম্বার ছিল, 1+5। ঠিক আছে, একজন কে ছিলেন? কেসি নিয়োগী, ইনি ছিলেন
চিফ কেসি নিয়োগী। বাকি 5 জন কে কে ছিল দেখে নাও একবার, ঠিক আছে। এক হচ্ছে ভিপি মেনন, ভিপি মেনন। তারপর হচ্ছে আর কৌশলেন্দ্র রাও, আর কৌশলেন্দ্র রাও, ঠিক আছে। নেক্সট ডক্টর বি কে মদন, ডক্টর বি কে মেনন। আর কে ছিলেন? এম ভি রঙ্গচারী, এম ভি রঙ্গচারী। এবং ভিপি মেনন রিজাইন করার পর কে হয়েছিলেন? ভি এল মেহতা, ঠিক আছে। এরপর দেখো ভারতের সংবিধানের আর্টিকেল 148 অনুচ্ছেদে দেশের একটি স্বাধীন অফিসের বিধান রয়েছে, সেটা কি? এখনই বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে সিএজির চর্চা রয়েছে, ঠিক আছে। এরপর দেখো কোন সালে পার্লামেন্টের একটি আইন দ্বারা লক্ষাদ্বীপ বা লক্ষাদ্বীপ যাকে বলা হচ্ছে লক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদ্বীপের নাম পরিবর্তন করে লক্ষদ্বীপ করা হয় বা লক্ষদ্বীপ করা হয়? সেটা হচ্ছে কি 1973-এর নাকি 1970-এর নাকি 1971-এর নাকি 1972-এর? তো দেখো 1973-এর যে সংবিধানের যে একটা আমাদের যে পার্লামেন্টের আদেশ অনুসারে 1973-এর কী করা হয়? লক্ষদ্বীপ, যেটা আমরা বলি বর্তমানে লক্ষদ্বীপ, সেটা আগে কি নাম ছিল? লক্ষদ্বীপ, তার নাম পরিবর্তন করে লক্ষদ্বীপ করা হয়, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে লক্ষদ্বীপ বা লক্ষদ্বীপ, ঠিক আছে, তার অবস্থানটা একবার তোমরা যদি দেখো, ঠিক কেরালার কাছে হচ্ছে আমাদের কি লক্ষদ্বীপ। লক্ষদ্বীপ হচ্ছে কি কতকগুলো দ্বীপের সমূহ, ঠিক আছে। তো এই প্রথমে লক্ষদ্বীপটা কিন্তু ভারতের ছিল না। এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা হচ্ছে কি ভারত যখন স্বাধীনতা লাভ করে তারপরে কী হয়? ভারত এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা দেশ গঠন হয়, ঠিক আছে। এখানে আছে পাকিস্তান, এটা হচ্ছে ভারত, ভারতের এখানে আছে কি কেরালা এবং এখানে হচ্ছে লক্ষদ্বীপ। তো তখন তারপর ঠিক হয় তাহলে লক্ষদ্বীপটা কে পাবে? তখন ঠিক হয় এখানে গিয়ে যে আগে তাদের দেশের পতাকা উত্তোলন করতে পারবে এই লক্ষদ্বীপটা তার হবে, ঠিক আছে। তো দেখো পাকিস্তানের এখান থেকে আসতে অনেকটা বেশি সময় লাগবে, স্বাভাবিক। ভারত তখন কি করেছে? কেরালার থেকে চট করে গিয়ে এখানে ভারতের যে জাতীয় পতাকা সেই পতাকা এখানে উত্তোলন করে দিয়েছে, ঠিক আছে। তার ফলেই কিন্তু এই লক্ষদ্বীপটা ভারতের হয় এবং এখান থেকে পাকিস্তান দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে যে কিভাবে এই লক্ষদ্বীপটা ভারতের হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে এখানকার একটা ইতিহাস, ইন্টারেস্টিং ইতিহাস, সেটা হচ্ছে কি বললাম তোমাদেরকে। এরপর দেখো জেলা আদালতের বিচারক কাদের দ্বারা নিযুক্ত হন? জেলা আদালত অর্থাৎ ডিস্ট্রিক্ট যে কোর্ট থাকে সেখানকার যারা জাজ হন তাদেরকে কে অ্যাপয়েন্ট করেন? গভর্নর নাকি চিফ মিনিস্টার নাকি ল মিনিস্টার নাকি প্রেসিডেন্ট? তো দেখো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ক্ষেত্রে কী করে? প্রেসিডেন্ট কিন্তু তাদেরকে জয়েন করায়। কিন্তু আমাদের যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো আছে সেখানকার যারা ম্যাজিস্ট্রেট থাকেন বা যে সেখানকার যারা জাজ থাকেন তাদেরকে কে নিয়োগ করেন? সেই রাজ্যের গভর্নর, ঠিক আছে। এবং ডিস্ট্রিক্ট কোর্টের যে জাজ তাদের আলোচনা আমাদের সংবিধানের আর্টিকেল 233-এ কিন্তু করা হয়েছে, ঠিক আছে। কত নম্বর? আর্টিকেল 233-এ। তো দেখো আজকের যে ক্লাসটা ছিল এখানে পলিটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি এবং এখানকার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল আমি আপাতত এখানে লিখেছি এবং তোমরা যদি চাও সেটার পিডিএফ তাহলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, যেখানে তোমরা ডিটেলস পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। ধন্যবাদ, জয় হিন্দ।